নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকেও আমরা কথা বলবো আরও একটি নতুন কবিতা নিয়ে। জীবনানন্দ দাশেরই লেখা তার ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্যতম একটি কবিতা। রচনাকাল কবিতাটির ওই 1930-এর দিকে। কবিতাটির নাম বোধ। খুব জনপ্রিয় একটি কবিতা। এই বোধ কবিতার মর্মার্থ নিয়েই আজকের আলোচনা। শুরু করছি আজকের আলোচনা। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি যে জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা আগের একটি আলোচনায় বলেছিলাম যে জীবনানন্দ দাশের কবিতার মধ্যে সবথেকে আধুনিকতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে বৈশিষ্ট্যের গুণেই তিনি রবীন্দ্র পরবর্তী একটা নতুন ধারার একটা আধুনিক ধারার জন্ম দিতে পেরেছিলেন, নিজে একটা অগ্রনায়কের ভূমিকা পালন করেছিলেন। সেই আধুনিকতার অন্যতম লক্ষণ ছিল দেশকাল সমাজ সচেতনতা, এবং এই দেশকাল সমাজকে ছুঁয়েই ব্যক্তির মানুষের নিজের অন্তর্জগতে ডুব দিয়ে আত্মবিশ্লেষণের পথে নিজের অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞাসা, একটা বোধ নিয়ে নাড়াচাড়া করা। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম এই বিষয়টা নিয়ে যে বাস্তবতা দুরকম হতে পারে। একটা হচ্ছে বাইরের বাস্তবতা, দেশকাল সমাজের সমস্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মহামন্বন্তর, এগুলো একরকমের বাস্তবতা। আর একটা বাস্তবতা হচ্ছে যে এই বাস্তব সমস্যা যখন ব্যক্তিকে নাড়া দেয়, ব্যক্তি মানুষ মানে তো শুধু দেহধারী মানুষ নয়, তার একটা ভেতরের জগৎ আছে, তার একটা চিন্তা চেতনা, একটা বোধের জগৎ আছে। এই বোধের জগৎটা যখন নাড়া খায়, সেই মগ্ন চৈতন্যের জগৎটা যখন নাড়া খায়, তখন সাহিত্যের মধ্যে সেই মগ্ন চৈতন্যের জগৎটাও বাস্তব রূপে উঠে আসে, যাকে তাত্ত্বিক ভাষায় পরাবাস্তবতা বলা হয়, বা সুরিয়ালিজমের সংজ্ঞায় তাদেরকে ধরতে চেষ্টা করা হয়। এই যে অন্তর্জগতের বাস্তবতা দুটো রূপ, একটা বাইরের বাস্তবতা আর একটা হচ্ছে আমার অন্তর্জগৎটা এই সমাজ প্রতিবেশে কিভাবে আলোড়িত হচ্ছে, সে আমাকে কোন দিশা দেখাতে চাইছে, সে আমার নিজের সম্পর্কে, আমার নিজের অবস্থান সম্পর্কে আমাকে কোন সংকেত দিচ্ছে, তাকে একবার শোনা, একবার বাইরের জগৎ থেকে মুখ সরিয়ে ভেতরের জগতে ডুব দিয়ে আমার ভেতরের জগতের কথাগুলোকে শুনতে চেষ্টা করা, তাকে উপলব্ধি করা। এই যে অন্তর্জগতের কথাটা, সেটাও তো সাহিত্যে বাস্তব। কারণ আমার জীবনটা যদি বাস্তব হয়, তাহলে তো শুধু বাইরের জগতের ঘটনার ঘাত প্রতিঘাতগুলোই বাস্তব নয়, আমার ভিতরে যে ঘাত প্রতিঘাতটা তৈরি হচ্ছে সেটাও বাস্তব। হয়তো সেই বাস্তবতার ধরনটা আলাদা, হয়তো একেই আমাদের তাত্ত্বিকেরা, পণ্ডিতেরা বলে থাকেন যে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি। অর্থাৎ সাহিত্যে দুই ধরনের বাস্তবতা থাকে, একটাকে বলা হয় কংক্রিট রিয়েলিটি আর একটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি। আমরা অ্যাবস্ট্রাক্ট শব্দটাও হয়তো বলবো না, আমরা বলবো এক ধরনের অন্তর্জগতের বাস্তবতা, বোধের জগৎ, এক ধরনের অস্তিত্ব নিয়ে যে জিজ্ঞাসাটা আমাদের ভেতরে ভেতরে তৈরি হয়, আমি কে, আমি যেভাবে বেঁচে আছি, বেঁচে থাকাটাই কি ঠিক বেঁচে থাকা, যেভাবে আছি এই বেঁচে থাকাটা নিয়ে কি কোনো প্রশ্নচিহ্ন তৈরি হয় আমার ভেতর থেকে? এই ভেতরের কথাটা বোধহয় আমরা শুনতে চাই না, কিন্তু যখন চাই তখন সব কিছু এলোমেলো মনে হয়। তখন ধন যশ প্রভাব প্রতিপত্তি কোনো কিছুরই একটা অর্থ থাকে না। আমি যে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি মানুষের মাঝে, অথচ আমি আমার আত্মস্বরূপকে ভুলে আছি। এই যে আত্মস্বরূপ সম্পর্কে বলা যেতে পারে অজ্ঞানতার অন্ধকার, সেই অজ্ঞানতার অন্ধকার থেকে যখন বেরিয়ে আসতে চাইব, তখন ভেতরে অনেকটা রক্তক্ষরণ হয়। সেই রক্তক্ষরণের কবিতাই হচ্ছে বোধ কবিতা। বোধ শব্দটার অর্থই হচ্ছে আমার চেতনা, আমার অনুভবের জগৎ। আমার অনুভব থেকে এক ধরনের সংকেত আমি পাচ্ছি যে যেভাবে বেঁচে আছি, এটা কি বেঁচে থাকা নাকি টিকে থাকা। সেই আমাদের অন্তর্জগতের প্রশ্নগুলো নিয়েই লেখা হয়েছে বোধ কবিতা। আমরা আগে খুব একবার কবিতাটিকে যদি একটু পড়ি নিই, তারপরে যদি কবিতার ব্যাখ্যায় আরও একবার আসি, তাহলে বোধহয় আমাদের কাছে বিষয়টা অনেক স্পষ্ট হবে। কবি কি বলছেন না, আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়। এই যে সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। সহজ লোকের মতো কে চলিতে পারে,
কে থামিতে পারে এই আলোয় আঁধারে? সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর? কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর? শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর? প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার? সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই? ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতো প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে? স্বপ্ন নয়, শান্তি নয়, কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে। এই যে অনুচ্ছেদটা আমরা পড়লাম, দ্বিতীয় অনুচ্ছেদ, এখানেও কিন্তু এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। সহজ লোকের মতো কে চলিতে পারে, এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা পরে ফিরে আসবো এই লাইনগুলোতে। তারপরে কবি কি বলছেন না, পথে চলে পারে পারে উপেক্ষা করিতে চায় তারে, মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চায়, জীবন্ত মাথার মতো ঘোরে, তবু সে মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে। আমি চলি, সাথে সাথে সেও চলে আসে, আমি থামি, সেও থেমে যায়। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। আমার চোখেই শুধু ধাঁধা, আমার পথেই শুধু বাধা। জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে বলে, তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি? তাহাদের মন আমার মনের মতো নাকি? তবু কেন এমন একাকী? তবু আমি এমন একাকী। এই জায়গা থেকে, এই অনুচ্ছেদ থেকেও এই যে সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন। কিংবা তবু কেন এমন একাকী, তবু আমি এমন একাকী, এই দুটো লাইন, এই অংশগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অংশ। তারপর কবি বলছেন, হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল, বালতিতে টানিনি কি জল, কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে, মেছোদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি, পুকুরের পানা শ্যালা আষ্টে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়। এইসব স্বাদ, এইসব পেয়েছি আমি, বাতাসের মতন অবাধ বইছে জীবন, নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন, এইসব স্বাদ জানিয়াছে একদিন অবাধ অগাধ। চলে গেছি ইহাদের ছেড়ে, ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে, আমারে সে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে। এই অংশগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে, এই অংশগুলোরও কিন্তু একটা তাৎপর্য আছে। তারপরে কবি কি বলছেন না, তিনি বলছেন, তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি, যে নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা, আমি তা ভুলিয়া গেছি, তবু এই ভালোবাসা ধুলো আর কাদা। এই অংশটাও খুব ইম্পর্টেন্ট, যে তবু এই ভালোবাসা ধুলো আর কাদা, অর্থাৎ যে ভালোবাসার জন্য একদিন তিনি সব কিছু করতে রাজি ছিলেন, যে ভালোবাসার জন্য তিনি পাগল ছিলেন, যে ভালোবাসার জন্য সমস্ত বাধা উপেক্ষা করতে চেয়েছেন, সকল বলা যেতে পারে বাধাকে তিনি উপেক্ষা করেছেন, নক্ষত্রের দোষকে তিনি অস্বীকার করেছেন, সেই ভালোবাসা কবির কাছে আজ ধুলো আর কাদা। মাথার ভিতরে স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে, আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে গেছি, বলি আমি এই হৃদয়েরে, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়, অবসাদ নাই তার শান্তির সময়, কোনোদিন ঘুমাবে না, ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি, পাবে না আহ্লাদ, মানুষের মুখ দেখে কোনো দিন, শিশুদের মুখ দেখে কোনো দিন, এই বোধ শুধু এই স্বাদ পায় সে কি অগাধ, পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে, করেছে শপথ,
দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে শিশুদের মুখ। চোখে কালো শিরার অসুখ, কানে যেই বধিরতা আছে, যেই কুঁচ গলগণ্ড মাংসে ফলিয়াছে নষ্ট শশা, পচা চাল কুমড়ার ছাঁচে যেসব হৃদয়ে ফলিয়াছে সেই সব। এই অংশটাও খুব ইম্পর্টেন্ট। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণীর কাছে চলে আসি। এই অংশগুলোও খুব ইম্পর্টেন্ট, যেখানে তিনি বলেন দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে শিশুদের মুখ। না, কোনো কিছুই তার বোধহয় আর দেখার ইচ্ছে নেই। হৃদয়ের মধ্যে ভেতরে ভেতরে আমার এই সমস্ত জীবন ধরে আমি যে নষ্ট শশা আর চাল কুমড়োও চাষ করেছি, এই সবটা আসলে একটা চমৎকার এই ধরনের শব্দ চয়ন করে জীবনের অর্থহীনতার দিকটাকেই প্রতিকায়িত করতে চাইছেন আমাদের বোধের কবি, আমাদের জীবনানন্দ দাশ। এবার আমরা যদি ব্যাখ্যায় ফিরে যাই, যে কয়েকটা লাইন আমরা পেয়েছি, সেই কয়েকটা লাইন ধরলেই কিন্তু আমরা বুঝতে পারি যে এই কবিতাটি আসলে একটা জীবনের বলা যেতে পারে একঘেয়ে গতানুগতিক একটা কেজো কাজের জগতে ডুবে থাকা যে জীবন, যে একঘেয়ে গতানুগতিকতা, সেই জীবন সম্পর্কে যেন একটা প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছেন আমাদের কবি জীবনানন্দ দাশ। বোধ আসলে আমাদের সেই চেতনা যে আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি করে, জিজ্ঞাসা করে যে তুমি যে বেঁচে আছো, এটা কি বেঁচে থাকা নাকি টিকে থাকা? তুমি কি আত্মস্বরূপকে জানো? তুমি কি এইভাবে বাঁচতেই পৃথিবীতে এসেছো? সেই প্রশ্নচিহ্নগুলোই যেন তৈরি হয় এখানে। আমাদের খুব মনে পড়বে যে পাশ্চাত্যে দুটো বিশ্বযুদ্ধের পরে এক ধরনের নাটকের জন্ম হয়েছিল, যাকে আমরা বলে থাকি অ্যাবসার্ড নাটক, যেখানে দুটো বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রামের প্রেক্ষাপটে আমাদের চিরাচরিত নীতি, আদর্শ, মূল্যবোধগুলো যখন ভেঙে পড়েছে, তখন ব্যক্তি মানুষের মধ্যে একটা চূড়ান্ত শূন্যতা তৈরি হয়েছে। ব্যক্তি তার জীবনের স্বাভাবিক প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার জীবনের সমস্ত উদ্দেশ্য, পরম্পরা সবটাই যেন শূন্য, যেখানে বেঁচে থাকাটাই অর্থহীন বলে মনে হয়। অস্তিত্বের একটা সংকট তৈরি হয় এবং সেই সংকটের কোনো দিশা হয়তো সেইভাবে নাটককাররা দেননি। সেখানে দাঁড়িয়ে মৃত্যুই শ্রেয় বলে মনে হয়, এক প্রবল মৃত্যু চেতনা সেখানে দেখা দিচ্ছে, যেখানে আমরা পাশ্চাত্যের অ্যাবসার্ড নাটকের একজন অন্যতম পথপ্রদর্শক রূপে আমরা জানি ইউজিন ইউনেস্কোর কথা। তিনি বলেছিলেন যে অ্যাবসার্ড নাটকের মূল কথা হচ্ছে যে কাট ফ্রম দ্য রুট অব লাইফ, জীবনের শেকড় থেকে, জীবনের মূল থেকে বিচ্ছিন্ন হওয়া। আসলে আমাদের মানব জীবনটা কি বেঁচে থাকা তো কিছু নীতি, আদর্শ, মূল্যবোধ নিয়ে। আমাদের জীবন প্রবাহ যদি সেই সমস্ত ক্ষেত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ব্যক্তি চূড়ান্ত একটা শূন্যতার মাঝে গিয়ে পড়ে। আমাদের কবি জীবনানন্দ দাশ যখন লিখছেন তার বোধ কবিতা, মনে রাখতে হবে এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই লেখা, 1930-এর দিকে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই রক্তক্ষয়ী সংগ্রামকে সামনে রেখে কবিতা লেখা নয়, কিন্তু তার আগে প্রথম বিশ্বযুদ্ধ চলে এসেছে, ঘটে গেছে। নাগরিক জীবনের যে একঘেয়ে গতানুগতিকতা, সেটাও আমাদের জীবনকে ক্রমশ গ্রাস করছে। আমরা আমাদের সেই পূর্বেকার জীবনযাত্রা, লাইফস্টাইল সব কিছু থেকে বিচ্ছিন্ন একটা কেজো একটা জগতের মধ্যে ঢুকে পড়েছি, একটা মেটেরিয়ালিস্টিক জীবনের মধ্যে ঢুকে পড়েছি, যেখানে প্রতিদিন কাজে যাওয়া আর কাজ থেকে ফেরা, এটাই যেন জীবন হয়ে উঠেছে। জীবনটা কাজের জন্য না কাজের জন্য জীবন, অর্থাৎ জীবনের জন্য কাজ নাকি কাজের জন্য জীবন, কোনটা আগে, এই বোধটাকে হারিয়ে আমরা যেন শুধুই জীবনের জন্য কাজ না ভেবে কাজের জন্য জীবন বলে উৎসর্গীকৃত করেছি জীবনটাকে। সেই যে জীবনটা, সেই জীবনে যখন আমরা প্রত্যেক দিন আর 5 জনের মতো শুধু ডিউটি পালন করে যাই, কর্তব্য পালন করে যাই, আমরা আত্মস্বরূপকে ভুলে থাকি। আমি যে একটা রক্ত মাংসের মানুষ, আমার যে একটা চেতনা আছে, আমার যে একটা বোধ আছে, তাকে ভুলে থাকি। একদিন বোধহয় প্রশ্নচিহ্ন তৈরি হয়। সেই জায়গাটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা অ্যাবসার্ড নাটকের কথা বলছিলাম। হ্যাঁ, অ্যাবসার্ড নাটকের সময় আর পরিবেশ আর আমাদের বোধ কবিতার পরিবেশ দুটো এক নয়, কিন্তু দুটোর মধ্যে সেই একই আত্মসমীক্ষা আছে, আত্মবিশ্লেষণ আছে, যে আমরা যেভাবে বেঁচে আছি, এই বেঁচে থাকাটা কি যথার্থ বেঁচে থাকা, নাকি এইটা নিয়ে প্রশ্নচিহ্ন তোলা যায়।
বোধ কবিতার মধ্যে আসলে সেই প্রশ্ন চিহ্নটাই আছে, যে প্রশ্ন চিহ্নটা কবিকে ঘুমোতে দেয় না। আলো অন্ধকার, অর্থাৎ দিন হোক রাত হোক, কিংবা আলো যদি হয় একটা জনতার ভিড় সকলের মাঝে, আর অন্ধকার যদি হয় একান্তভাবে নিজের মুখোমুখি হওয়া, দুটোর মাঝেই, কিংবা আলো যদি হয় চেতন, অন্ধকার যদি হয় অবচেতন, তবে উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে কিনা একটা বোধ কবিকে পিছু ছাড়ছে না। সে সব সময় কবির পিছু ধাওয়া করছে, মাথার মধ্যে, অন্তরে অন্তরে, ভেতরে ভেতরে কবিকে বলছেন না স্বপ্ন নয়, একটা বোধ কাজ করে। এই যে বোধ, যে বোধ কবিকে ঘুমোতে দেয় না, যে বোধ কবিকে সব সময় নাড়া দিচ্ছে, সেই চেতনাটা আসলে কি না, আমরা আগেই শুরুতেই বলেছিলাম যে এই বোধ আসলে আমার অস্তিত্বের জিজ্ঞাসা। আমি যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটা কি সদর্থক বেঁচে থাকা? এটাই কি বেঁচে থাকার মানে? এইভাবে প্রতিদিন কাজে যাওয়া আর কাজ থেকে ফিরে আসা, এই গতানুগতিক নাগরিক একঘেয়ে জীবন, এটাই কি জীবনের মানে, নাকি জীবনের অন্য কোনো মানে আছে? আর 5 জন এইভাবেই জীবন কাটাচ্ছে বলেই কি আমাকেও এইভাবে জীবন কাটাতে হবে? এটাই কি জীবনের পরম্পরা? একদিন জন্মালাম আর একদিন মরে গেলাম, জীবনকে জানলাম না, এটা কেমন ধারার জীবন? এইভাবে নিজেকে না জেনে যদি 100 বছরও আমরা বাঁচি, তাহলে সেই বাঁচার কি মানে? যদি নিজেকে জেনে তার থেকে অনেক আগেই মারা যায়, তাহলে বোধহয় সেটাই সদর্থক বাঁচা। আমি আত্মস্বরূপ জানলাম না, শুধু ঘোড়দৌড় করে গেলাম, শুধু দৌড়ালাম, আমরা জানি না। আমরা শুধু ট্যাক্সিতে বসলাম আর ড্রাইভারকে বলে দিলাম গাড়ি চালাও। ড্রাইভার বললেন কোথায় যাব? ড্রাইভারকে বললাম আমি জানি না কোথায় যাব, শুধু তুমি দ্রুত গাড়ি চালাও, কারণ সকলেই দৌড়াচ্ছে। এই ঘোড়দৌড় কিংবা ইঁদুর দৌড় যাই বলি, এই দৌড়ানোটাই কি জীবন? আমরা তো আজ নাগরিক জীবনের মধ্যে পড়ে এই জীবনটাতেই নিজেদেরকে ভাসিয়ে দিয়েছি, যেখানে কাজ, আরও ধন, আরও যশ, আরও প্রতিপত্তি। এই ধন, যশ, প্রতিপত্তি, নারী, এটাই কি জীবন, নাকি জীবনের অন্য মানে আছে? এই যে মানে একটা আছে, এটা আমাদের সকলকে হর্ন করে না, সকলকে আমাদেরকে ধাওয়া করে না, সকলের মনে এই বোধ জন্ম নেয় না। যদি নেয়, তাহলে বোধহয় এইভাবে আমরা জীবনটাকে কাটাতে পারবো না। একটু অন্যভাবে তখন জীবনটাকে আমাদেরকে যাপন করবার ইচ্ছে তৈরি হয়। তখন বোধহয় আমাদেরকে ভেতরে ভেতরে নিজের মুখোমুখি হতে হয়। সেটাই কিন্তু কবি বলছেন। তাই তো তিনি বলছেন যে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। যে প্রাণের কাছে মানে আমার নিজের মুখোমুখি হই, আমার বোধের মুখোমুখি হই, আমার অন্তরতম সত্তার মুখোমুখি হই, যে সে আমাকে কি বলছে। তাই তো কবি বলছেন যে একদিন যে ভালোবাসার পেছনে দৌড়েছিলাম, এই প্রেম, ভালোবাসা, নারী, সেটাই কি জীবন? সে আমাকে উপেক্ষা করেছে, তাও আমি তার পেছনে দৌড় দিয়েছি, এটাই কি জীবন? শুধু কাজ কিংবা প্রেম কিংবা ভালোবাসা কিংবা নারী কিংবা যশ কিংবা অর্থ, তার পেছনে দৌড় দেওয়ার কি মানে আছে? তাই তো কবির কাছে এই বোধ যখন কবির চেতনাকে নাড়া দিয়েছে চেতনায়, তখন কবি বলছেন সেই সব ভালোবাসা কি না, তবু এই ভালোবাসা ধুলো আর কাদা। যে ভালোবাসার জন্য একদিন কবি পাগলের মতো দৌড় দিয়েছেন, যে ভালোবাসার জন্য তিনি নিজের বলা যেতে পারে নিজের অবস্থানকে অনেকটা নামিয়ে এনেছেন, যে ভালোবাসার জন্য তিনি একদিন কাঙাল ছিলেন, আজ তার কাছে মনে হচ্ছে যে এই যে ভালোবাসার জন্যও আমরা একটা দৌড় প্রতিযোগিতা করে যাচ্ছি, এই ভালোবাসা আজ কবির কাছে ধুলো আর কাদা বলে মনে হচ্ছে। কবির মধ্যে যে বোধ জেগে উঠেছে, সেই বোধ আজ কবিকে আমরা কিছু লাইনের কথা বলছিলাম, যেখানে একটা লাইনের কথা খুব বলেছিলাম, সহজ লোকের মতো কে চলিতে পারে। এই বোধ যদি আমাদের মধ্যে নাড়া দেয়, এই বোধ যদি জেগে ওঠে, আমরা কিন্তু আর পারি না আর 5 জন যেভাবে জীবন কাটাচ্ছে সেইভাবে জীবন কাটাতে। তাই তো কবি বলছেন সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। কিংবা কবি এক জায়গায় বলছেন তবু কেন এমন একাকী, তবু আমি এমন একাকী। আর প্রথমেই একদম দিকে শুরুতেই তিনি বলছেন প্রথম অনুচ্ছেদে, সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়। এগুলো কখন হয় না, যখন এই বোধটা আমার ভেতরে জেগে ওঠে যে আমি কে, আমি কি এইভাবেই বাঁচতে পৃথিবীতে এসেছি এই ঘোড়দৌড় করবার জন্য? এই প্রশ্নচিহ্নটা যখন তৈরি হয়, যে প্রশ্নচিহ্নটা আসলে তৈরি হয় আমার অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞাসা নিয়ে, আমার অস্তিত্ব নিয়ে আমার যে ভেতরে ভেতরে যে প্রশ্নচিহ্ন তৈরি হয়, সেটাই তো আসলে বোধ, যে কেমন করে বাঁচতে হয়, যে বাঁচাটাকে আমি যাপন করছি, এটাই কি যথার্থ যাপন, এটাই কি যথার্থ বেঁচে থাকা, নাকি এই সেই রক্তকরবী রাজার মতো শুধু টিকে থাকা?
আমাদের আরও একবার মনে পড়ে যাবে আলবের কামুর লেখা মিথ অব দ্য সিসিফাসের সেই গল্পের কথা, সেই প্রবন্ধের কথা, যেখানে আলবের কামু খুব চমৎকার একটি কথা বলছেন যে সোম থেকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এইভাবে প্রত্যেকটা দিন আমরা সকালে উঠি, আমাদের প্রাতঃকৃত্য করে আমরা কি করি, বেরিয়ে যাই কাজে, রাত্রিবেলা ফিরি, আবার সকালবেলা যাই। এই যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, প্রত্যেকটা দিন একই রুটিন। এই রুটিনে চলতে চলতে একদিন বোধহয় প্রশ্নচিহ্ন তৈরি হয়, কেন? এই কেনটা যেদিন জাগে সেদিন আমার এই অভ্যস্ত জীবনের সব কিছু যেন এলোমেলো মনে হয়। যে জীবনটাকে আমি সুন্দর করে সাজিয়ে রেখে ভেবেছিলাম এটাই আমার জীবন, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয় যে এইভাবে ফাইনালি আমরা কোথায় পৌঁছবো, এই ঘোড়দৌড়ের কি মানে আছে? এটাই কিন্তু আলবের কামু আমাদেরকে মিথ অব দ্য সিসিফাসে বলেছেন, যেখানে সিসিফাস একটি পাহাড়ের চূড়োর ওপর একটি বোল্ডার তোলে এবং সেই পাহাড়ের চূড়ো থেকে বোল্ডারটি বারবার গড়িয়ে পড়ে, আবার তুলে দিয়ে আসে। এই যে পরিণতিহীন জীবনে শুধু কর্মই আমার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, আমি জানি না এই কর্মের পরিণতি কী, কিন্তু আমি শুধু কর্ম করে যাই, ভাবি এটাই জীবন, আমি ভাবি এই লক্ষ্যের পেছনে দৌড়ানোই জীবন। কিন্তু লক্ষ্য যদি পূর্ণ হয় আমরা আবার একটা লক্ষ্যকে স্থির করি, কিন্তু লক্ষ্য তো জীবন নয়। জীবন হচ্ছে যথার্থভাবে এই জীবনটাকে যাপন করা জীবন, কিন্তু আমরা শুধু একটা গোল নিয়ে শুধু দৌড়তে থাকি, কিন্তু গোল কখনো জীবন হতে পারে না। মৃত্যুর লক্ষণ হচ্ছে এই গোল। ওই কবরের মধ্যে শুয়ে যে বিশ্রাম হয় সেটার মধ্যে হয়তো লক্ষ্য স্থির থাকতে পারে, সেখানে লক্ষ্যকে চিন্তা করবার, উদ্দেশ্যকে চিন্তা করার সময় থাকে। কিন্তু জীবন কি এরকম লক্ষ্যাভিমুখী নাকি? জীবন এই মুহূর্তে রয়েছে, তাকে উদযাপন করাই জীবন। জীবন একটা আনন্দযোগ্য, তাতে সামিল হয় জীবন। সেই যোগ্য থেকে যদি বিচ্ছিন্ন হয়ে শুধু লক্ষ্যাভিমুখে আমরা দৌড় দিই, আমরা ঘোড়দৌড় করি, তাহলে ওই সোম থেকে একেবারে প্রত্যেকটা দিন সোম, মঙ্গল, বুধ করে প্রতিদিনই প্রায় আমরা যদি দৌড় দিই, তাহলে একদিন বোধহয় কারো কারো মনে প্রশ্নচিহ্ন তৈরি হয়, কেন? ঘুরে দাঁড়ায়। তখন এই ঘুরে দাঁড়ানোর অর্থই হচ্ছে আমার ভেতরে একটা বোধ হঠাৎ করে জেগে উঠেছে, যে এতদিনের অভ্যস্ত জীবন থেকে তিল তিল করে গড়তে গড়তে আজ কোথাও যেন তার একটা প্রতিবাদ দেখা দিয়েছে। এই প্রতিবাদই আসলে এই কবিতায় জীবনানন্দের ভাষায় বোধ, যে বোধ আসলে কবির অভ্যস্ত জীবন সম্পর্কে প্রতিবাদের চেতনা, একটা প্রতিবাদের ভাষা, যে এটাকে বাঁচা বলে না। বাঁচার অর্থ টিকে থাকা নয়, বাঁচার অর্থ নিজেকে আবিষ্কার করা, নিজের অনুসন্ধান করা, নিজের মতো একটা জীবন যাপন করা। আর পাঁচজন যে ঘোড়দৌড়ে সামিল হয়েছে, আমাকেও সেই দৌড়ে অংশগ্রহণ করতে হবে, এটা কখনো জীবন নয়। আসলে আধুনিক নাগরিক জীবনের যে একঘেয়েমি, যে গতানুগতিকতা, যে ক্লান্ত, মানে বলা যেতে পারে পৌনঃপুনিকতা, সেই পৌনঃপুনিকতার মাঝে ব্যক্তির আত্মস্বরূপ সম্পর্কে জিজ্ঞাসা এবং অস্তিত্ব সম্পর্কে যে প্রশ্নচিহ্ন, যে আত্মজিজ্ঞাসা, সেটাই যেন এই কবিতায় বোধ শব্দটির মধ্য দিয়ে ধরতে চাইছেন। আর এই বোধ যখন জেগে ওঠে তখন কি হয় না, তখন যেটা কবি বলছেন, আমরা পাশ্চাত্যে অ্যাবসার নাটকেও এটা দেখেছি, যে যার এই নিজের জীবন সম্পর্কে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়, যে আর পাঁচজনের মতো নিজেকে মানিয়ে নিতে পারে না, তখন তার কি মনে হয় না, সে তখন একটা আউটসাইডার হয়ে যায়, এই জগতের সঙ্গে সে মানিয়ে নিতে পারে না, সব কিছু নিয়ে তার প্রশ্নচিহ্ন তৈরি হয়, সে তখন একটা আউটসাইডার হয়ে যায়, মানে সে একটা বলা যেতে পারে বাইরেকার লোক বলে মনে হয়, সে কারোর সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারে না। আমরা দেখতে পাবো এখানেও কবি সেই কথাই বলছেন, সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। অর্থাৎ সত্যিই তো, যখন এই বোধ আমার মধ্যে জাগে তখন আমি সকলের মধ্যে থেকেও যেন কেমন আলাদা হয়ে যাচ্ছি। তখন কি হয় না, সহজ লোকের মতো কে চলিতে পারে। একবার যদি এই বোধ জাগে তখন সহজ লোকের মতো আর পাঁচজনের মতো আমি আর ঘোড়দৌড়ে অংশ নিতে পারি না। তখন আমার কাছে আর স্বপ্ন নয়, ওই বোধটুকু নিয়ে আমাকে তখন চলতে হয়, যে বোধ আমার অস্তিত্ব নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি করেছে। ফলে এই কবিতার মধ্যেকার মর্মার্থটুকু বুঝতে গেলে আমাদেরকে যেটা বুঝতে হবে, যে এই কবিতার মধ্যে আসলে আধুনিক নাগরিক সভ্যতার যে গ্লানি, যে একঘেয়েমি, যে গতানুগতিকতা, যে লক্ষ্যাভিমুখে দৌড় ঝাঁপের যে জীবন, যে জীবনে ব্যক্তি এক মুহূর্তের জন্য থামতে জানে না, নিজেকে নিয়ে প্রশ্নচিহ্ন করতে পারে না, নিজের অস্তিত্ব সম্পর্কে যার কোনো সচেতনতা নেই, সেই মানুষ যদি কখনো একবার এই সব কিছু থেকে মুখ ফিরিয়ে একবার অন্তর্মুখী হয়ে একবার তার মধ্যে বোধের জগৎটা, তার চেতনার জগতে যদি একবার নিজের অস্তিত্ব সম্পর্কে প্রশ্নচিহ্ন তৈরি হয়, তখন বোধ হয় একটা এলোমেলো ব্যাপার ঘটে যায়।
এবং তারপর হয়তো সে জীবনের একটা সদর্থক মানে খুঁজতে চাইবে। যদি পায় তাহলে নিশ্চয়ই তার জীবনটার একটা পরিবর্তন আসবে, আর যদি না পায় তাহলে ওই 8 বছর আগের একদিন কবিতার নায়কের মতো সব কিছু থেকেও হয়তো তার কাছে মৃত্যুই কাঙ্ক্ষিত বলে মনে হবে। আমরা তো দেখি আমাদের সমাজ প্রতিবেশে বহু মানুষ আছে যাদের ধন যশ টাকা পয়সা প্রতিপত্তির কোনো অভাব নেই, তারপরেও সে সন্ন্যাস নিচ্ছে। আমি সন্ন্যাসের কথা বলবো না, রবীন্দ্রনাথের কথা বলবো যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। এই যে সমাজের সমস্ত বাঁধনের মধ্যেও আমি মুক্তির স্বাদ পেতে পারি যদি আমার জীবনযাত্রার ধরনটাকে আমি একটু পাল্টে নিই, একটু লক্ষ্যাভিমুখে দৌড় দেওয়ার প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসি। জীবনটাকে যদি এইভাবে দেখি যে কাজের জন্য জীবন নয়, জীবনের জন্য কাজ, জীবনটা হচ্ছে উদযাপন করা, নিছক একটা উদ্দেশ্যকে সামনে রেখে তার পিছনে দৌড় দেওয়া জীবন নয়, জীবন এই মুহূর্তে রয়েছে। বোধহয় বোধ কবিতার মধ্যে সেটাও রয়েছে। আবার একই সঙ্গে এটার মধ্যে যেমন এটা একটা বলা যেতে পারে, এই যে আমরা কথাগুলো বললাম এটা হচ্ছে বোধ কবিতার একটা সর্বজনীন ব্যাখ্যা, একটা চিরন্তন ব্যাখ্যা, একটা যে কোনো কাল প্রতিবেশে এটার ব্যাখ্যা। এটা কোনো বিশেষ সময়ের প্রেক্ষাপটে, অর্থাৎ 1930-এর দিকে লেখা মানে সেই সময়ের প্রেক্ষাপটে আমরা এই কবিতার ব্যাখ্যা করলাম তা নয়। এটা যে কোনো সময়ে দাঁড়িয়ে এটা মানুষের আত্মস্বরূপকে নিয়ে যে প্রশ্নচিহ্ন জিজ্ঞাসা, এটা আসলে সেই জায়গাটা জীবনকে নিয়ে জিজ্ঞাসা। আর যদি ওই সময়ের প্রেক্ষাপটে আমরা এটাকে নিয়ে ধরতে চাই তাহলে হয়তো মনে হতে পারে যে নাগরিক সভ্যতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কবিতার মধ্যে একটা বিচ্ছিন্নতার যন্ত্রণা আছে, একটা একাকিত্বের যন্ত্রণা আছে, যে একাকিত্বের যন্ত্রণা ব্যক্তিকে তার অবস্থান সম্পর্কে প্রশ্নচিহ্ন তৈরি করায়। সমালোচকেরা এই কবিতাটিকে দেখেন আধুনিক নাগরিক সভ্যতায় প্রতিটি মানুষ পাশাপাশি থেকেও একজনের সঙ্গে আরেকজনের যে দূরত্ব তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের সমাজ সভ্যতা যত বেশি আধুনিক হচ্ছে, যত বেশি মেটেরিয়ালিস্টিক হচ্ছে, তত বেশি কী হচ্ছে না আমাদের মানুষের সঙ্গে মানুষের অন্তরের চোখটা ছিন্ন হচ্ছে। একই পরিবারের থেকেও একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, কেউ কারো মনের খবর রাখে না। ওই রবীন্দ্রনাথ ঠাকুর মেঘদূত প্রবন্ধেও সে কথা বলেছিলেন যে আমাদের প্রত্যেকের মধ্যেই যেন একটা বিরাট দূরত্ব, একই স্বামী স্ত্রী একই বিছানায় একই ছাদের তলায় থেকেও তারা কেউ কারো মনের খবর রাখে না। সেই যে দূরত্ব, যেটা আজকের দিনে একটা গভীর অসুখের মতো ছড়িয়ে গেছে, যেখান থেকে ডিপ্রেশন, যেখান থেকে একাকিত্বের যন্ত্রণা, মানসিক সমস্যা এগুলো তৈরি হচ্ছে কোথাও, সেই প্রেক্ষাপটটাও যেন এই কবিতার মধ্যে আছে, যেখান থেকে দাঁড়িয়ে বোধ শব্দটার মধ্য দিয়ে আসলে আমরা যে জীবন যাপন করছি, যেখানে বাইরে বাইরে আমরা সকলে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ রাখি, কিন্তু ভেতরে ভেতরে যেন একটা সুষ্ঠু প্রতিযোগিতা তৈরি হয়েছে, যে প্রতিযোগিতার খেয়ালে আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের হৃদয়ের বাঁধনটাকে ছিন্ন করে ফেলেছি, যেখানে ব্যক্তি মানুষ মাত্রই সকলের মধ্যে থেকেও সে আসলে বুঝতে পারে সে একাকী, সে বিচ্ছিন্ন। এই যে সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা, এই বোধ তো সকলের জাগে না। সকলে ভাবে যে অনুষ্ঠানে উৎসবে আমরা একযোগ হয়েছি মনেই আমরা সকলে কাছাকাছি আছি, কিন্তু যদি কারো মনে প্রশ্নচিহ্ন সত্যিই তৈরি হয় যে আমার সঙ্গে এই যে মানুষগুলো একসঙ্গে এক জায়গায় উৎসবে সামিল হয়েছে, তারা কি সকলেই আমার সঙ্গে আত্মিক যোগাযোগ রাখে, তখন বোধহয় একটু এলোমেলো মনে হয়। তখন মনে হয় না, এরা সকলে পাশে আছে, কাছে আছে, ঘিরে আছে, তারপরেও আমার সঙ্গে এদের কোনো আত্মিক যোগ নেই। তাই তো কবি বলেন সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। এই দুদিক থেকেই ব্যাখ্যা করা যায়, কিন্তু এই সমকালীন হোক মানে যে সময় কবিতাটি লেখা হয়েছে, কিংবা আজকের সময়ের প্রেক্ষাপটে হোক, যে কোনো সময়ের প্রেক্ষাপটেই, অর্থাৎ আমরা যে দুটো প্রেক্ষাপট নিয়েই বিচার করলাম, দুটোই আসলে সমকাল, অর্থাৎ যে সময় কবিতাটি লেখা হয়েছে সেই সময় সম্পর্কেও সত্য, আজকের দিনে দাঁড়িয়েও আমাদের এই কবিতাটি সম্পর্কে সেই সমানভাবে একই কথা প্রযোজ্য। কারণ কবিতাটি রচনা সময় থেকে আজকের সময়ের মধ্যে কোথাও কোনো ব্যবধান নেই। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাত পরবর্তী সময়ের যে গ্যাপ, সেটা হয়তো আমরা অনেকটা অতিক্রম করে এসেছি, কিন্তু নাগরিক জীবনের যে সমস্যাগুলো, যে একঘেয়েমি, গতানুগতিকতা, যে ক্লান্ত মানে ভেতরে ক্লান্তি জমেছে অথচ বাইরে অভ্যাসের দাসত্বে নিজেকে বেঁধে রেখেছি, সেই জীবনটা তো যত দিন যাচ্ছে তত আরও বেশি তৈরি হচ্ছে। সেই দূরত্বগুলো তো ঘুচবার নয়, সেই না ঘোচা সময়ে দাঁড়িয়ে, সেই সমস্যাগুলো দাঁড়িয়ে, সেই অসুখের সময়ে দাঁড়িয়ে ব্যক্তির মনের জগতে যে
ভাঙা চড়া তো তৈরি হচ্ছে, যে ওঠানামা মানে সংকটটা তৈরি হচ্ছে, সেই ব্যক্তির আত্মিক সংকট থেকেই বোধ হয় এই কবিতাটিকে ব্যাখ্যা করা যায়, যেখানে বোধ আসলে যে প্রেক্ষাপট থেকেই হোক, যে দিক থেকেই আমরা ভাবি না কেন, শেষ পর্যন্ত এই বোধ আসলে আমার অবস্থান, আমার অস্তিত্ব সম্পর্কে কিছু জিজ্ঞাসা তৈরি করে। সেই অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞাসা হতে পারে যে জীবনটা আমরা যাপন করি সেটা যথার্থ নয়, একটা অন্য জীবন হতে পারে, আমরা আসলে টিকে আছি, বেঁচে নেই, সেইটা হতে পারে যেটা আমরা বলছিলাম, কিংবা হতে পারে আমি হয়তো এইভাবেও থাকতে পারি, কিন্তু যেভাবে আছি এই ভালোবাসাহীন পৃথিবীটা বোধহয় আমার কাম্য নয়, এই হৃদয়ের সঙ্গে সম্পর্কহীন পৃথিবীটা বোধহয় আমার কাম্য নয়, এই ঘোরদৌড়টা হয়তো আমার কাম্য নয়, এই একাকিত্বের যন্ত্রণাটা বোধহয় আমার কাম্য নয়, সেটা থেকেও হতে পারে। একেবারে মূল কথাটুকু হচ্ছে আমার ভেতরে তৈরি হওয়া একটা চেতনা, একটা প্রশ্নচিহ্ন, একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে মানুষের অস্তিত্ব সম্পর্কে। এই একঘেয়ে গতানুগতিক আর পাঁচজনের মতো একশোটি গা ভাসিয়ে দেওয়া জীবন সম্পর্কে একটা ঘুরে দাঁড়ানো একটা প্রতিবাদের ভাষা এই বোধ কবিতা। আমরা আগেই বলেছিলাম বাইরের জগতের একটা বাস্তবতা আছে, অন্তর্জগতের একটা বাস্তবতা আছে। আধুনিক নাগরিক সভ্যতা, বিশ্বযুদ্ধ সব কিছু মিলিয়ে যে সময়ের সংকট, সেখানে দাঁড়িয়ে ব্যক্তির যে অস্তিত্বের সংকট, যে জিজ্ঞাসা নিজের অবস্থান সম্পর্কে, নিজের অস্তিত্ব সম্পর্কে, সেটাই বোধ কবিতার মধ্য দিয়ে দেখাবার চেষ্টা করেছেন আমাদের জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের বোধ কবিতা নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।